হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে আরেকবার আমি তোমাদের কাছে ফিরে এসেছি কালপুরুষ উপন্যাসের 14তম অংশটিকে নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের উপন্যাসের অংশটি। গলির ভেতরটায় তেমন মানুষজন নেই। দুধারে বেশ পুরনো ধরনের বাড়ি, কেমন ঘুম ঘুম ভাব। নম্বর মিলিয়ে হাঁটতে গিয়ে অসুবিধায় পড়ল অর্ক। 3-এর পরেই 28-এর 1। কয়েকজন বয়স্ক লোক এক জায়গায় গুলতানি করছিল। অর্ক তাদের সামনে গিয়ে নম্বরটা জিজ্ঞাসা করল। বাঁক ঘুরেই ডান হাতি লাল বাড়ি, ওদের মধ্যে যে সবচেয়ে বুড়ো সে কথাটা বলল। অর্ক পা বাড়াতেই আবার প্রশ্ন হলো, কার ঘরে যাবে? অর্ক ভাবলো উত্তর দেবে না, তারপরেই মত পাল্টালো। বেপাড়ায় ঢুকে কোনো রকম রোয়াবি দেখানো উচিত হবে না, কিন্তু কোন মেয়ের নাম বলা ঠিক হবে? অথচ উপায়ও তো নেই। সে নরম গলায় বলল, ওখানে মিস টি বলে একজন আছে, তাকে খবর দিতে হবে। কি খবর? চটপট মিথ্যে কথা বলা তার স্বভাব। সে জানে কিভাবে বলতে হবে। সে বলল, ফাংশনের ঝুমকি বলেছিল মিষ্টি এখানে চারধারে নেচে বেড়ায়, তাই ফাংশনের খবর দিতে এসেছিলাম। ফাংশন? বুড়ো মুখ বিকৃত করল। এই সালা এক কায়দা হয়েছে, পাড়ার মেয়েরাও এইভাবে বেহাত হয়ে যাবে। তোরা দেখিস কি করবে বলো, দিনকাল এখন অন্যরকম। আরেকজন আফসোসে মাথা নাড়ল। তাই বলে এরকম চললে তো আর হবে না। এরকম চললে তো আমাদের পেটে হাত দিয়ে বসতে হবে। অর্ক তখনও দাঁড়িয়ে আছে দেখে দ্বিতীয় লোকটি বলল, তুমি যাও ভাই, ফাংশন করো। শেষ কথাটায় এমন একটা টিপ্পনি ছিল, অন্যরা হেসে উঠল। বাঁক নিতেই লাল বাড়িটা চোখে পড়ল। একটা বুড়ি ঝাঁটা আর বালতি হাতে সদর দরজায় দাঁড়িয়ে কারো মুণ্ডুপাট করছে। দোতলা বাড়িটা খুব পুরনো বলে মনে হচ্ছে না। অর্ক ধীরে ধীরে কাছে এগিয়ে যেতেই বুড়ি মুখ থামিয়ে হাঁ করে তার দিকে তাকালো। ও মা, এটা আবার কে রে? কি চাই? অর্ক নাম্বারটা যাচাই করতে চাইল। বুড়ির গলা আবার গনগনে হলো, লম্বরে কি দরকার? গোটা সোনাগাছি জানে এটা বিনা পানির বাড়ি। এই সাত সকালে কি ধান্দায় এসেছো বলো তো ছোঁড়া? একজনের সঙ্গে আমার দরকার আছে। অর্ক বিরক্ত হলো বুড়ির চিৎকারে। আরে বাবা, এখানে কেউ দরকার ছাড়া আসে না। মন্দির, শ্মশান, সোনাগাছি, প্রয়োজনে হাজির আছি। ঘুরে এসো নদের চাঁদ। দিন ফুরলে, সন্ধ্যা হলে গায়ে গা গতরে বা একটু বাড়লে, এই এঁচোর বয়সে ভর সকালে কে তোমাকে নাড়ু খাওয়াবে গো গোপাল? ঝেঁটিয়ে ফুটুনি বের করে দেবো, যা ভাগ। আচমকা গলা সপ্তমে উঠল বুড়ির। অর্ক গম্ভীর গলায় বলল, আপনি এইভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলাও তোর কাছে শিখবো নাকি? যখন জৈবন ছিল তখন কত বড় বড় বাবু এসে কান পেতে থাকতো দুটো মধু শুনবে বলে। এই সময় আর একটি গলা শোনা গেল, ও মাসি, ধমকাচ্ছ কাকে? এই দেখো দিনি, এই কে এসেছে। গোঁ ফুটেছে কি ওঠেনি এখনই তা দেবার শখ। 11টার সময় প্রয়োজন মেটাতে এসেছে, আর সময় পেল না। এটা হাসপাতাল নাকি? গেলেই ওষুধ লাগিয়ে দেবে। বুড়ি সদরে জল ঢেলে দিয়ে দ্রুত হাঁটতে হাঁটতে ঝাঁটা মারতে লাগলো। জলের ছিটে লাগছে দেখে লাফিয়ে সরে দাঁড়ালো অর্ক। তখনই সে মধ্যবয়সিনীকে দেখতে পেল। মোটাসোটা, গোল মুখ, চোখ এখনো ফুলো, মাথার চুল টিপময় ছড়ানো, ঠোঁটে পানের শুকনো দাগ। কথা বলার সময় লালচে দাঁত দেখা গেল। কি চাই? এই কি মিষ্টি? অর্ক মনে মনে মাথা নাড়ল। দূর, ওই শরীরে নাচ হয়? মিসদের যেসব ছবি বিজ্ঞাপনে সে দেখেছে তা এর ধারে কাছে যায় না। কিন্তু বুড়ির চেয়ে মহিলা অনেক ভদ্র। সে বুড়িকে এড়িয়ে কাছে এসে বলল, উনি আমাকে মিছিমিছি আজে বাজে কথা বলছেন। আমি। চট করে ঠোঁটে আঙুল চেপে ইঙ্গিত করল মহিলা, তারপর ইশারায় ভেতরে ঢুকেতে বলল। বুড়ির গলা তখন চিড়ে যাচ্ছে। ছ্যা ছ্যা, এত পয়সার লোভ ভর সকালে ঘরে তুললি? এক কাপ চা খেতে চাইলে ঘুরিয়ে নাক দেখাস। আজ আমি কোনো কথা শুনছি না, 2 টাকা না দিলে কুরুক্ষেত্র করব। একতলার ভেতরে বাঁধানো উঠোন, তার ধার ঘেঁষা বারান্দা দিয়ে মহিলার পেছন পেছন পা ফেলতেই অবাক হয়ে গেল সে। বিভিন্ন বয়সের মেয়ে ছড়িয়ে ছিটিয়ে দাঁত মাজে কাপড় কাচছে উঠোনের কোলে।
অর্ককে দেখতে পেয়েই একজন কি টিপ্পনি কাটতেই সবাই হেসে গড়িয়ে পড়ল। একটি কালো মেয়ে বেসুরে গলায় চিৎকার করল, আ গিয়া মেরে লাল, কর দিয়া কামাল। এসব যে তার উদ্দেশ্যেই বুঝতে অসুবিধা হবার কথা নয়। হঠাৎ কেমন অসহায় বোধ করতে লাগলো অর্ক। এটা যে খারাপ মেয়েদের বাড়ি তাতে আর সন্দেহ নেই। খান্না সিনেমার সামনে দাঁড়ানো মেয়েদের সে দেখেছে। এই বাড়িতে মিষ্টি থাকে এবং ঝুমকি তার কাছে এসেছে। কি আশ্চর্য! একটা বাচ্চা মা মা বলতে বলতে কাঁদতে কাঁদতে এগিয়ে এলো এবং একজনের আঁচল ধরল। তাকে পাশ কাটিয়ে যেতে যেতে অর্ক প্রবল নাড়া খেল। খুড়কিরা প্রায়ই বলে, তার বাচ্চা। ওই উদম বাচ্চাটিকে দেখে সে কথাটি কি বলা যায়? ঘরের দরজায় দাঁড়িয়ে মহিলা বলল, এসো। তারপর ঘরে ঢুকে মেঝেই পাতা বিছানা গুটিয়ে নিতে লাগলো। অর্ক দেখল এক চিলতে ঘরের দেওয়ালে শিব ঠাকুরের ছবি। বিছানা বাদ দিলে পা ফেলার যেটুকু জায়গা তাতেই কুঁজো আর হাঁড়ি কুড়ি স্তূপ করে রাখা। চ্যাপটা বালিশ ফেলাতে ফেলাতে মহিলা বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো ভাই, নইলে এক্ষুনি ফ্যান চলে যাবে। অর্ক দেখল দেওয়ালের কোণে একটা ছোট্ট ফ্যান আটকানো। শব্দ করে তার ব্লেড ঘুরছে। মহিলা বলল, কি গো, ঘর পছন্দ হচ্ছে না? অর্ক পেছন ফিরে মেয়েগুলোকে দেখল, তারা আর এদিকে নজর দিচ্ছে না। সে বলল, আমি অন্য একজনকে খুঁজছিলাম। অন্য একজন? সঙ্গে সঙ্গে মহিলার মুখ কালো। কেন, আমি কি ফেলনা? এখানে মিস টি বলে কেউ আছেন। ও, তুমি তাহলে আমার এখানে বসবে না? ওই মাগের কাছে এসেছো? মুরদ আছে ওর কাছে ঘ্যাঁসার? হিসিয়ে উঠল মহিলা। আপনি এসব কি বলছেন? প্রায় আর্তনাদ করে উঠল অর্ক। ন্যাকা, 5 জনে দেখলো তুমি আমার ঘরে এসেছো, এখন চলে গেলেই ইজ্জত থাকবে? উঠে দাঁড়ালো মহিলা। আপনি বিশ্বাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি খুব প্রয়োজনে এখানে এসেছি, মিনতি করলো অর্ক। ওসব বাজে কথা রাখো। আমার বউনি হয়নি এখনো। এখন তোমাকে ছেড়ে দিলে দিনটাই নষ্ট হয়ে যাবে। প্রয়োজন, বুড়ি ঠিকই বলেছিল। অর্ক কি বলবে বুঝতে পারছিল না। শেষ কতক বলে বসলো, মিস টি এর সঙ্গে কথা না বললে আমার জেল হয়ে যেতে পারে। জেল? শব্দটা শোনামাত্র মুখের চেহারা পাল্টে গেল মহিলার। বড় বড় চোখে অর্কর দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করলো, এর মধ্যে পুলিশের ব্যাপার আছে নাকি? নীরবে মাথা নাড়ল অর্ক। হ্যাঁ। একটু বিবৃত হলো মহিলা, তারপর হাত বাড়িয়ে বলল, 10টা টাকা দাও। কেন? ভীষণ অবাক হলো অর্ক। ঘরে না বসলে দিতে হবে, কঠিন মুখে জানালো মহিলা। অর্ক বুঝলো এর হাত থেকে কোনো মতে পরিত্রাণ নেই। সে পকেটে হাত ঢুকিয়ে সন্তর্পণে টাকার গোছা থেকে একটা 10 টাকার নোট বের করে প্রসারিত হাতে ফেলে দিল। তৎক্ষণাৎ পেছনে জলতরঙ্গ বেজে উঠল প্রথমে, তারপর 2-3টে সিটি এবং উদ্ভট চিৎকার। মেয়েরা হাততালি দিচ্ছে। মহিলা টাকাটাই চুমু খেয়ে বলল, ওই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকের ফ্ল্যাট। বলে টাকাটা পাখার মতো করে হাওয়া খেতে লাগলো। একজন চেঁচিয়ে উঠল, সোবাদি, বেশ টুম্পি পড়ালে সাত সকালে। চোখ ঘুরিয়ে দোতলা দেখিয়ে শোভা বলল, দুধ দুইতে এলে তো ভাই একটু আধটু চাট সইতেই হয়। মেয়েটি বলল, ওমা, মেম সাহেবের ঘরে নাকি? তাই তো বলছে। একটু আগে আর একজন ওপরে উঠল, হবু মেম সাহেব। অর্ক ততক্ষণে সিঁড়িতে পা রেখেছে, কিন্তু শেষ সংলাপ তার কান এড়ায়নি। যে উঠেছে তাকে এরা পছন্দ করছে না। সে কি ঝুমকি? হবু মেম সাহেব? হাসি পেল অর্ক। 3 নম্বর ঈশ্বরপুকুর লেনে ঝুমকিকে কেউ মেম সাহেব বলে চিন্তাও করতে পারবে না। ধর্মতলায় না গেলে সে নিজেও বিশ্বাস করত না। দোতলায় উঠেই ডান দিকে একটা কোলাপসিবল গেট, ভিতরে তালা ঝুলছে, তার পেছনে কাঠের দরজা, বাঁ দিকের বারান্দা খালি। অর্ক দেখল কোলাপসিবল গেটের ফাঁকে কলিং বেলের বোতাম। টিপতেই যেন বাজ ডাকলো। দরজার গায়ে সুন্দর অক্ষরে লেখা, মিষ্টি। 30 সেকেন্ড পরে কাঠের কপাট খুলল। একটি আধবুড়ো লোক মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি চাই? মিষ্টি আছে? দ্রুত মাথা নাড়ল লোকটা। না, নেই। যাক চলে। ঝুমকি বলেছিল ফাংশনে গিয়েছে, কিন্তু সকালেই ফিরে আসার কথা। লোকটা এবার দরজা বন্ধ করতে যাচ্ছে দেখে সে তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা, ঝুমকি মানে মিস ডি এসেছে? আমি একটা ফাংশনের জন্য এসেছি। এবার বুড়োর মুখ নরম হলো। কাঠের দরজাটাকে আধ ভেজিয়ে ভেতরে চলে গেল লোকটা।
ব্যাপার স্যাপার দেখে অর্কর মনে হচ্ছিল নিচে যাদের দেখে এলো তাদের সঙ্গে এই ঘরের বাসিন্দাদের প্রচুর পার্থক্য আছে। এত পাহারা, সতর্কতা। দরজায় এসেই চমকে উঠল ঝুমকি। তুমি? সঙ্গে সঙ্গে মুখ চোখে ক্রোধ ফুটে উঠেছিল অর্কর, কিন্তু পেছনে বুড়োটিকে দেখতে পেয়ে সামলে নিল। দেরি হয়ে গিয়েছিল। তৃষ্ণাদি এখনো ফেরেনি। ঝুমকি যে তাকে কাটাতে চাইছে তা স্পষ্ট। জানি, আমি অপেক্ষা করব। ঝুমকি খুব অস্বস্তিতে পেছন ফিরে বুড়োর দিকে তাকালো, তারপর সামনে মুখ ফিরিয়ে বলল, কোনো সুবিধা হবে না। সেটা আমি বুঝবো, যা কথা ছিল তাই করো। অগত্যা নিতান্ত উপায় নেই বলেই যেন ঝুমকি বুড়োকে বলল, খুলে দাও, তৃষ্ণাদির সঙ্গে দেখা করে যাবে। বুড়ো লোকটার বোধহয় অর্ককে ঢুকতে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ঝুমকি দ্বিতীয়বার ইশারা করায় বাধ্য হলো তালা খুলতে। কাঠের দরজা পেরিয়ে একটা ভারী পর্দা দেওয়াল থেকে ও দেওয়ালে চলে গেছে। তার ফাঁক দিয়ে ঝুমকির পেছন পেছন অর্ক যে ঘরে এলো সেখানে সূর্যের আলো ঢোকে না। নীলচে দুটি বাল্ব দুকোণে জ্বলছে। পায়ের তলায় বেশ পুরু কার্পেট। এক কোণে 6 জন বসতে পারে এমন সোফা। ঘরের অনেকটাই খালি। ঝুমকি ইঙ্গিত করতেই অর্ক সোফায় আরাম করে বসলো। এই ফ্ল্যাটের মালিক বেশ মালদার বোঝা যাচ্ছে। ভেতরে আর একটা ঘর রয়েছে, যে ঘরে সূর্যের আলো ঢোকে না। বুড়োটা ভেতরে চলে গিয়েছে। ঝুমকি দাঁড়িয়েছিল বেশ জড়সড় হয়ে। অর্ক বলল, তুমি আমাকে কাটিয়ে দিতে চেয়েছিলে, নইলে 10 মিনিট অপেক্ষা করতে পারতে। ঝুমকি বলল, না, তুমি ঠিক সময়ে আসোনি তাই আর কি। তাছাড়া আমি চাইনি তুমি এখানে আসো। কেন? তুমি আসতে পারো, আমার বেলায় কি দোষ? জায়গাটা খারাপ। তুমি এসেছো কেন? আমি তো খারাপ, পাড়ায় ভালো হয়ে থাকি। অর্ক এবার আড়ষ্ট হলো। ওর জানাশোনা কেউ নিজেকে কখনো খারাপ বলেনি। হাত তুলতে সে বলল, জেনে শুনে খারাপ হওয়ার কি দরকার? হাসলো ঝুমকি। নইলে শুধু হাওয়া খেয়ে বাঁচতে হয়। আর কদিন যাক, এই তৃষ্ণাদির মতো নাম হয়ে গেলে কোনো চিন্তা থাকবে না। তুমি এই জায়গার কথা পাড়ায় গিয়ে কাউকে বলো না। অর্ক হাসলো, যদি বলে দিই? ঝুমকি বলল, জানি না কি হবে, হয়তো তখন আর কাউকেই কেয়ার করব না। অর্ক খুঁটিয়ে দেখলো ঝুমকিকে। আর 5টা মেয়ের সঙ্গে ওর কোনো তফাৎ নেই। এই বাড়ির নিচে যাদের দেখে এলো তাদের সঙ্গে খুব বেশি তফাৎ আছে বলে মনে হয় না। তাদের দিকে তাকালেই মনের মধ্যে কিরকম যেন হয়, কেমন নির্লজ্জ বেলেল্লাপনা ওদের হাব ভাবে। ঝুমকি তার ধারে কাছেও যায় না, কিন্তু তবু ঝুমকি বলছে ও খারাপ। কথাটা মনে আসতেই সে সরাসরি জিজ্ঞাসা করলো, খারাপ মানে কি? হাসলো ঝুমকি, তুমি দেখতেই বড়, বয়স হয়নি। তারপর গম্ভীর মুখে জানালো, আমি পয়সা নিয়ে ব্যাটা ছেলেদের শরীর দিই। রোজ না, সপ্তাহে 2 দিন। নাচ শেখা হয়ে গেলে এই ছ্যাঁচড়ামিটা ছেড়ে দেব। তখন কি করবে? কেন নাচবো? হোটেলে, থিয়েটার হলে বিজ্ঞাপন দেখনি? ওতে এখন খুব ভালো পয়সা। শরীর দেবে না? ভালো দাম পেলে অন্য কথা। তৃষ্ণাদি প্রাইভেট নাচের জন্য 1000 টাকা নেয়। হোটেলে নাচলে মাসে 2000 মাইনে। কেউ যদি রাত কাটাতে চায় তৃষ্ণাদির সঙ্গে, তাকে বেশ মাল ছাড়তে হয়। তৃষ্ণাদি আমায় শেখাচ্ছে। হবু মেম সাহেব, কথাটা মনে পড়ায় এখন উগড়ে দিল অর্ক। নাম হলে তুমি আর আমাদের পাড়ায় নিশ্চয়ই থাকবে না। তা তোমার তৃষ্ণাদির তো অনেক পয়সা, এই পাড়ায় থাকে কেন? সে তুমি বুঝবে না। বোঝালেই বুঝবো। অন্য পাড়ায় বড় বাড়ি পাওয়া খুব ঝামেলা। তাছাড়া নাচ গান হলে পাড়ার লোক পিছনে লাগে। পুলিশ এসে হিস্সা চায়। এখানে সব ধরা বাঁধা ব্যাপার। মাঝে মাঝেই নিচতলায় পুলিশ আসে রেড করতে, কিন্তু ওপর তলায় ওঠে না। তৃষ্ণাদির এখানে বাজে খদ্দের কখনো ঢুকবে না। যারা আসে তারা খুব নামি দামি লোক। এ পাড়ায় থাকলে কাউকে পরোয়া না করলেই চলে, শুধু পুলিশের আর পাড়ার গুন্ডাকে টাকা দিলেই হলো। কথা বলতে বলতে কান খাড়া করেছিল ঝুমকি, শেষ করে পাশের ঘরের ছুটে গেল। এখন অর্ক ঘরে একা। নীলচে আলোয় সে ঘরখানার দিকে তাকালো, তারপর উঠে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সোফার পেছনে একটা দেওয়াল আলমারি, নানান রকম জিনিস রয়েছে সেখানে, সব শখের ব্যাপার। হঠাৎ ওর চোখ আটকে গেল 6 ইঞ্চির লম্বা একটি ধাতব বস্তুর ওপর। ওটা কি? সন্তর্পণে কাঁচ সরিয়ে জিনিসটাকে বের করে আনলো সে। ইস্পাতের উপর মসৃণ হাড় বসানো হাতল, দুপাশে 2টো বোতাম। বোতাম টিপতেই সরু ফলা বেরিয়ে এলো 1 ইঞ্চির প্রায়।
না, আরেকটু হয়তো বেশি, ইঞ্চি 5। মুখটা সামান্য বাঁকানো, কিন্তু প্রচণ্ড ধার। বোতাম টিপতেই ওটা লুকিয়ে গেল হাতলের আড়ালে। অন্য বোতামটা টিপতেই ডট পেনের মুখ বেরিয়ে এলো, ডটার সমেত। এই সময় পায়ের শব্দ পাওয়া মাত্র অর্ক জিনিসটা পকেটে ঢুকিয়ে দিল। দারুণ জিনিস পাওয়া গেল, এইরকম একটা মালের সন্ধান ছিল সে এতদিন। এটা সঙ্গে রাখলে মনের জোর অনেক অনেক গুণই বেড়ে যাবে। ভেতরের দরজায় তখন ঝুমকি দাঁড়িয়ে আছে। বোধহয় অর্ককে দেখে ওর মনে কিছু সন্দেহ জেগেছিল। চোকাচোকি হতেই বলল, তৃষ্ণা দিয়ে এসেছে। চট করে সোফায় গিয়ে বসলো অর্ক। না, জিনিসটা পকেটের ভেতরে কোনো অসুবিধা করলো না। ঝুমকির চোখে তখনও সন্দেহ লেগেছিল। তুমি কি করছিলে? কিছু না। শোনো, তোমার পায়ে পড়ি, তৃষ্ণাদির সঙ্গে কোনো রকম ঝামেলায় যেও না। ফাংশন করে এলে তৃষ্ণাদির মাথা খুব গরম থাকে। মাল কামালে তো মানুষের ঠান্ডা মাথা হওয়া উচিত। আর তখনই সেই বাজ ডাকার শব্দ হলো। বুড়ো লোকটা ছুটে এলো ভেতর থেকে। ঝুমকি ওর পিছু নিল। গলা পেল অর্ক। ঘুমাচ্ছিলে? গন্ডা গন্ডা টাকা দিচ্ছি কি মুখ দেখতে? ট্যাক্সি এলে মাল নামাটে যেতে পারো না? এই যে তুমি যখন উদয় হয়েছো তখন কি করছিলে? এত করে বলেছি নিচের তলায় সব ডাইনিরা নখ বের করে আছে, তবু তোদের হুঁশ হয় না? কথা শেষ হওয়া মাত্র যিনি ঝড়ের মতো পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন তাকে দেখে চমকে গেল অর্ক। হাতির দাঁতের মতো গায়ের রং, মাঝারি উচ্চতায়, ছিপছিপে শরীরে আটকে আছে জিনিসের প্যান্ট আর ঢিলে ফুল শার্ট। হাঁটতে হাঁটতে উঁচু হিল জুতো ছুঁড়ে ফেললো ঘরের দুদিকে। মাথার টান টান চুল পাছার ওপর নাচছে, এবং অর্ক অদ্ভুত সুন্দর একটা গন্ধ পেল আচমকা। অর্ক যে ঘরে বসে আছে সে খেয়াল নেই। সটান ঢুকে গেল পাশের ঘরে। যেটুকু দেখা গেল তাতেই অর্কর মনে হলো মেম সাহেব একেই বলে। নিচের মেয়েগুলো কিংবা ঝুমকির সঙ্গে এর আকাশ পাতাল তফাৎ। বরং বিলাসসোমের মেয়ে যদি... না, মাথা নাড়ল অর্ক। বিলাসসোমের মেয়ের মধ্যেও এই ঝিলিক নেই। ঝিলিক শব্দটা ভাবতে পেরে নিজেরই মজা লাগছিল। বুড়ো লোকটা ততক্ষণে জুতো জোড়া কুড়িয়ে নিয়ে ভেতরে ঢুকেছে। ঝুমকি ভারী পায়ে ভেতরের দরজার দিকে গিয়ে দাঁড়ালো। তারপরেই সংলাপ শুরু হলো। কখন এসেছিস? একটু আগে। হঠাৎ? এমনি। না, এমনিতে আসার মেয়ে তো তুই নয়। কাল অত তো টাকা নিয়ে গেলি, আজ আবার কি দরকার? আমি তোকে বলেছি না এখানে একা একা আসবি না, পেছনে পেছনে মাতালগুলো ছুটবে। এই যে পাড়ায় আমার দম বন্ধ হয়ে আসে। ও হ্যাঁ, এসেছিস, ভালো করেছিস। পরশু রাত্রে বজবজে একটা ফাংশন আছে, আর একজনকে নিয়ে যেতে হবে। তুই যাবি? যাব। কাল দুপুরে বাদল আসবে, মিউজিকের সঙ্গে রিহার্সাল দিবি। আচ্ছা। 200 টাকা কম দিয়েছে, হারামির ঝাড় সব। নাচ শুরু করতে না করতেই হামলে পড়ে। শরীরটার আর কিছু বাকি নেই। পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? তৃষ্ণাদি, কি হলো? ন্যাকামি করবি না, আমার মেজাজ গরম আছে। একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কে? কোথায়? বাইরের ঘরে, আমার পাড়ার ছেলে। ছেলে? পাড়ার ছেলেকে এখানে এনেছিস? আমার সঙ্গে তার কি দরকার? ওই হার। কি হার? যেটা কাল তোমাকে দিয়েছি, তার জন্যে তো তোকে টাকা দিয়েছি। আমি নেই, আর এই ছোঁড়া কেনে তুলেছিস? কোথায় গেল বুড়ো? পই পই করে বলেছি আমি না থাকলে দরজা খুলবে না। উফ! আর তারপরেই অসম্ভব উত্তেজিত একটি মূর্তি ঝুমকিকে সরিয়ে দিল, দিয়ে ঘরে ঢুকে পড়ল। এতক্ষণ তৃষ্ণা পালের কথার ঝাঁঝ পাচ্ছিল অর্ক। এখন পুরো শরীরটাকেই তার ধারালো বলে মনে হলো। ইতিমধ্যে প্যান্ট শার্ট দূর হয়ে হাত কাটা সমীজের মতো ম্যাক্সি পড়েছে। হাঁটুর সামনে নিচেই তার শেষ। দুটো সুডৌল হাত আর নিটোল পা শঙ্খিনীর মতো শরীর কাঁপাচ্ছে। তীক্ষ্ণ চোখে অর্ককে দেখে তৃষ্ণা জিজ্ঞাসা করলো, কি চাই? অর্ক প্রথমে ভেবেছিল উঠে দাঁড়িয়ে নমস্কার করবে, কিন্তু প্রশ্ন করার ধরন দেখে তার মত পাল্টালো। সোফায় হেলান দিয়ে বলল, হার। তুমি কে? ঝুমকির পাড়ায় থাকি। কি নাম? অর্ক। অর্ক? এরকম নাম তো কখনো শুনিনি। এই হার তোমার? ধীরে ধীরে মাথা নাড়ল অর্ক। কিন্তু এটা আমি কিনে নিয়েছি। বুকের ওপর থেকে আঙুলের ডগায় লকেটটা তুলে নিল তৃষ্ণা। একবার কিনে নিলে আর তো ফেরত দিই না। ওটা ঝুমকি বন্ধক রেখেছে, টাকাটা ফেরত দিচ্ছি। না, আমি বন্ধকের কারবার করি না, যা নিই একেবারেই নিয়ে নিই। কিন্তু এই হার তুমি পেলে কোথায়? লকেটটা ঠোঁটে চেপে তৃষ্ণা হাঁসের মতো এগিয়ে এলো সামনে। তারপর উল্টো দিকের সোফায় পা তুলে শরীরের ভর রেখে দাঁড়ালো। হঠাৎ অর্কর কান লাল হয়ে গেল। এরকম বিশাল বাঁধ উপচে পড়া বুক সে কখনো দেখেনি।
সোফার উপরে পা তোলা থাকায় সেদিকেও তাকানো যাচ্ছে না। তৃষ্ণা মুখ ফিরিয়ে ঝুমকিকে বলল, তুই ভেতরে যা, আমি ডাকলে তবে আসবি। ঝুমকি আড়ালে চলে যেতে আবার প্রশ্নটা শুনতে পেল অর্ক, তুমি এই হার কোথায় পেয়েছো? অর্ক বুঝতে পারছিল যে সে একটা ফাঁদের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। একটু মরিয়া হয়ে বলল, পেয়েছি, এখন আমার হার, ওটা ফেরত দিন। মিথ্যে কথা, তুমি এই হার চুরি করেছো। মুখ সামলে কথা বলবেন, আমি চোর নই, ফুঁসে উঠল অর্ক। চুপ করো, এখানে মাস্তানি দেখাতে এসেছো? আমি ইচ্ছে করলে যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আমি কারো চাকর নই। উঠে দাঁড়ালো অর্ক। বেশি বাতেলা না করে মালটা খুলে দিন। তারপর পকেট থেকে ঝুমকির দেওয়া টাকাগুলো বের করে ছুঁড়ে দিল টেবিলের উপর। চোখ ছোট করে ওকে দেখলো তৃষ্ণা। তুমি খুব ছোট, নইলে এতক্ষণে কথা বন্ধ করে দিতাম। আমি তুড়ি বাজালে এই গলির গুন্ডারা কুকুরের মতো ছুটে আসে। এই হার তুমি চুরি করনি? না। কোথায় পেয়েছো? বলবো না। এই হার তোমার? হ্যাঁ। কি লেখা আছে এর লকেটের ভেতর? এইবার হোঁচট খেলো অর্ক। অ্যাক্সিডেন্টের পর কখনো ভালো করে হারখানা সে দেখবার সুযোগই পায়নি। ভেতরে কি লেখা আছে তা ওর জানা সম্ভব নয়। যা ইচ্ছে লেখা থাকতে পারে, তার মানে এই নয় যে আমি চুরি করেছি। তৃষ্ণা হাসলো, তারপর ধমকের গলায় ডাকলো, এদিকে এসো। অর্ক বিরক্ত চোখে তাকালো। এদিকে আসতে বলেছি। এবার আর অপেক্ষা করতে পারল না অর্ক, ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালো। যত কাছে যাচ্ছিল সেই মিষ্টি গন্ধটা ততই বাড়ছিল। গলা তুলে তৃষ্ণা বলল, লকেটটা দেখো, এই হারখানা। মুখ নামিয়ে তাকাতেই নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। হলদে মাখনের মতো দুই বলের ভাঁজে যে হার এবং তার লকেট, সেটা চিনতে ভুল হলো না। কোনো রকমে মাথা নাড়ল সে। হ্যাঁ। তৃষ্ণা মাথাটা পেছনে হেলিয়ে লকেটটায় চাপ দিতেই ওটা খুলে গেল। শিরশিরে গলা কানে এলো, বুকের দিকে তাকাতে হবে না, লকেটটাই থেকেই লেখা আছে দেখো। অর্ক পড়ল, তৃষ্ণা পাল। পরমার্থ বোবা হয়ে গেল অর্ক। মিষ্টি, এর গলায় যে হার, সেটা যদি বিলাসমের হার হয়, তাহলে ওর লকেটে কি করে তৃষ্ণা পাল লেখা থাকবে? সঙ্গে সঙ্গে সন্দেহটা এলো, নামটা হার পাওয়ার পরেও তো লেখানো হতে পারে। মালটা নিজের করে নেওয়ার এটা কায়দাও হতে পারে। সে ঠোঁট কামড়ালো, এটা তো আপনি কাল রাতেও লেখাতে পারেন। তাই যেন মজা পেয়েছো? কথা শুনে এমন ভঙ্গি তৃষ্ণার। হার দিন, আমি চলে যাব। মাথা নাড়ল তৃষ্ণা। চলে যাবে মানে? তোমাকে আমি পুলিশে দেব। খপ করে হাত ধরল তৃষ্ণা। তারপর ঠেলে অর্ককে বলল, বসো এখানে চুপ করে। ক্রমশ একটা ভয় অর্ককে আচ্ছন্ন করে ফেলল। সে চাপা গলায় বলল, আপনি আমায় বিপদে ফেলবেন না। এই হার বিলাসবাবুর। বিলাসকে তুমি চেনো? একদিন আলাপ হয়েছিল, উনি জানেন হারখানা আমার কাছে আছে। পকেট থেকে পড়ে যাওয়ায় ঝুমকি কুড়িয়ে আপনার কাছে বন্ধক রেখেছে। তৃষ্ণা ওর মুখের দিকে তাকালো কিছুক্ষণ, তারপর চেঁচিয়ে ডাকলো, ঝুমকি! পেছনের দরজায় ঝুমকি আসতেই তৃষ্ণা বলল, ও ঘর থেকে তো সব গিলছিস, এ যা বলছে সব সত্যি? হ্যাঁ, ঝুমকি উত্তর দিল। যা ভিতরে যা। ঝুমকি চলে যাওয়ার পর তৃষ্ণা ওর চোখে চোখ রাখলো। বিলাসমকে কেন হার দিতে যাবে? আর তখনই অর্ক প্রবল নাড়া খেলো। সেদিন রাত্রে মাল খেয়ে গাড়িতে বিলাসম যার নাম বলেছিল, সেও তো তৃষ্ণা। এই বাড়ি থেকে বেশি দূরে ওর গাড়ি খারাপ হয়নি। যা শুনে মিসেস সোম ফুঁসে উঠেছেন স্ট্রিট গার্ল বলে। বিলাস সোমের সম্বন্ধে একটা খারাপ ইঙ্গিত ফুটে উঠেছিল ওর গলায়। এবং হ্যাঁ, মনে পড়েছে হাসপাতালে শুয়েও এই হাড়খানার ব্যাপারে বিলাস সোম চেপে যেতে চেয়েছিল ওর স্ত্রীর কাছে। অর্কর মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনিই তৃষ্ণা? আমি তৃষ্ণা মানে? বিলাসবাবু সেদিন আপনার কথা বলেছিলেন। কবে? দিনটা বলল অর্ক, তারপর জুড়ে দিল, ওর স্ত্রী আপনার ওপর খুব চটা। সঙ্গে সঙ্গে অদ্ভুত পরিবর্তন ঘটল মুখের। তৃষ্ণা দ্রুত তার পাশে এসে বসলো। তুমি বিলাসের বউকে চেনো? মাথা নাড়ল অর্ক। হ্যাঁ। তৃষ্ণা এখন ওর গা ঘেঁষে বসে, হাতটা বুকের ওপর নেতিয়ে। আচ্ছা, ওর বউকে কিরকম দেখতে? ভালো, বড়লোকের বউয়েরা যেমন দেখতে হয়। আহ, আমার চেয়ে ভালো কিনা তাই বলো। অর্ক আর একবার দেখল তৃষ্ণাকে, কিন্তু সে নিজেও ঠাউর করতে পারল না কে বেশি সুন্দরী। কিন্তু যে সামনে বসে আছে তাকে বেশি সম্মান দেওয়াই ভালো। উনি একটু মোটা, আপনার মতো ফিগার। ওকে থামিয়ে দিল তৃষ্ণা। ঠিক আছে,
বিলাস তোমাকে কেন হার দিয়েছিল সেটা বলো। আমাকে না দিয়ে ওর কোনো উপায় ছিল না। বউয়ের ভয়ে? কাওয়ার্ড। দোকান থেকে ডেলিভারি নিয়ে আমাকে দিতে এসেছিল সেদিন, অথচ ঘর ভর্তি লোক তখন। বসে বসে নেশা করে হাড়খানা নিয়ে চলে গেল। কত সাধলাম, দিল না। বলল যেদিন তোমাকে একা পাবো সেদিনই পরিয়ে দেব। আর বাইরে বেরিয়ে তোমাকে দিয়ে দিল। আসুক এবার। বউকে এত ভয়? অর্ক তাকালো, তারপর মৃদুস্বরে বলল, আপনি আমার একটা উপকার করবেন। কি? তখনও তৃষ্ণা ফুঁসছিল। একটা কাগজে লিখে দেবেন ওকে যে হাড়খানা পেয়েছেন। ঠোঁটে হাসি ফুটল তৃষ্ণার। বেশ, ঠিক জবাব হবে। তারপর উঠে দেওয়ালের আলমারি থেকে কাগজ নিয়ে কলাইন লিখে অর্ককে দিয়ে দিল। অর্ক বলল, তুমি না দিলেও আমার জিনিস ভগবান পাইয়ে দিয়েছেন। হাড়খানা সত্যি সুন্দর। তুমি না খুলে নিলে খুলব না। তৃষ্ণা। চিঠিটা পড়ার পর অর্ক অনেক চেষ্টা করে নিজেকে সামলালো। না, অ্যাক্সিডেন্টের খবরটা দেওয়া ঠিক হবে না। তাছাড়া উনি যখন ভালো হয়েই উঠেছেন তখন আর দিয়েই বা লাভ কি। তার হাত ধরে তৃষ্ণা বলল, তুমি রাগ করো না ভাই, আমি তো জানতাম না, তাই তোমাকে আঘাত দিয়েছি। বড্ড গরম মাথা আমার। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনছিলে আমাদের আজকের কালপুরুষ উপন্যাসের 14 অংশটি। তাহলে তোমাদের কেমন লাগলো আমাদের এই আজকের অংশটি সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এবং আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে আমরা যেসব ভিডিও আপলোড করব সেই সব ভিডিও সবার আগে যদি তোমরা পেতে চাও, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে বন্ধুরা, এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, এবং ভিডিওতে আমরা ঠিক আছে তাহলে আমাদেরকে কমেন্টেতে তোমরা জানিও কেমন হয়েছে। তাহলে আজকের জন্য এইটুকুনি। আচ্ছা, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।